দশম শ্রেণীর পাঠ্য শ্রীপান্থ অর্থাৎ শ্রী নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির ধারাবাহিক কয়েকটি পর্বে তোমাদের কাছে ইতিপূর্বে 16টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। দেখো, প্রবন্ধটা কিন্তু বেশ মোটামুটি একটু বড়ই আছে, তা সেক্ষেত্রে তোমরা যদি পুরো প্রবন্ধটাকে একটু ধরে না তৈরি করে রাখো তাহলে কোনো লাইনের প্রাসঙ্গিকতাই বুঝতে পারবে না বা উত্তরের জায়গাটাকে তোমরা সঠিকভাবে নির্বাচন করতে পারবে না। আজকে দেখো, তোমাদের যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 17 দাগের, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, কার ইতিহাসে ঠাঁই কিভাবে পাকা হয়ে উঠেছে? 3 নাম্বার। আচ্ছা, এর আগে আমি তোমাদের কাছে যতটা পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম তারপরেই দেখো এই লাইনটা রয়েছে এখানে। লাইনটা কিন্তু এভাবেই দেওয়া হয়েছে, কিন্তু শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। তা এখানে মূলত কার ইতিহাসে ঠাঁই পাকা হয়েছে বলে বলতে চাইছেন? না, কলমের কথাই এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন। যে প্রাবন্ধিক এই প্রবন্ধের মধ্যে তিনি তার বিস্ময় প্রকাশ করছেন, কেননা এক সময় ছিল দোয়াত কলম, তারপরে এলো বল পেন, ফাউন্টেন পেন, ডট পেন, সমস্ত কিছু আজ অবলুপ্তির পথে। কালি, কলম বা কালির আনুষঙ্গিক যে সমস্ত উপকরণ, যেটা লেখালেখির একটা আয়োজন স্বরূপ ছিল, সমস্ত কিছুই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার যেন তাদের জাদুঘরে পাঠাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। ফলে প্রাবন্ধিক মনে করছেন যে কেউ কেউ যারা প্রাবন্ধিকের মতো কলমের ওপরে নির্ভরশীল, তারা যেন বেশ বিপন্ন হয়ে পড়েছে। মানুষের হাত থেকে যদি কলম কেড়ে নেওয়া হয়, হাত থেকে যদি চিরকালের জন্য কলমের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই বিপন্নতা একটা বড় রূপ নেবে বলে প্রাবন্ধিক মনে করেছেন। যে কারণেই বা যে প্রসঙ্গেই এখানে বঙ্কিমচন্দ্রের একটি লেখার লাইন তিনি প্রসঙ্গক্রমে নিয়ে এসছেন, যে লাঠি তোমার দিন ফুরাইয়াছে। যেমন লাঠির দিনও একসময় ফুরিয়েছিল, ঠিক তেমনি প্রাবন্ধিক মনে করছেন যে তার সময়, সেই সময়টা যেন কলমের দিনও ফুরিয়ে এসেছে। সে কারণেই সে যে ইতিহাসে ঠাঁই পেতে চলেছে তার অস্তিত্বটা, এটা কিন্তু প্রাবন্ধিকের কাছে খুব একটা জোরালো ব্যাপার বা খুব সুনিশ্চিত ব্যাপার বলেই মনে হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো 18 দাগে, এটাও 3 নাম্বারই দেওয়া হয়েছে। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। এখানে কাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা হয়েছে, তাদের সম্বন্ধে প্রাবন্ধিক প্রবন্ধে কী তুলে ধরেছেন? এখানে মূলত তার পরের অংশেই রয়েছে, দেখো একদম ওই প্যারার মধ্যেই উত্তর, যে এখানে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের সম্পর্কে এ ধরনের মন্তব্য তুলে ধরেছেন। তা যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে এদের অনেক খাতির ছিল, অনেক সম্মান ছিল। মুঘল কেন, সারা বিশ্বের দরবারে এদের সম্মান ছিল বলে প্রাবন্ধিক মনে করেছেন। বাংলা মুলুকেও রাজা জমিদারেরা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে তখন পুঁথি নকল করাতেন। তখন তো আর জেরক্সের ব্যাপার ছিল না। এখনও পুঁথি দেখলে, সেই সমস্ত পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সেই সমস্ত লেখা, সমস্ত লেখার সমস্ত অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, যেন এক একজনের হাতের লেখা দেখলে মনে হবে মুক্তোর মতো হস্তাক্ষর। এদেরই খুবই সামান্য রোজগার ছিল, কেননা 4 খণ্ড রামায়ণ কপি করে একজন ওই লিপিকুশলী অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এটা কিন্তু এমসিকিউ এর জন্য একটা প্রশ্ন। তা এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত এই সমস্ত লিপিকুশলীদের দিয়ে। তবু পুঁথির কত না মাহাত্ম্য, খুবই সামান্য ছিল তাদের সেই কাজের মূল্য। তাকে ঘিরে আবার লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথি ওপরেই অনেক ধরনের মন্তব্য লেখা থাকতো, যে এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, এই রকম ধরনের মন্তব্য তুলে দেওয়া থাকতো। তা এখানে প্রবন্ধে প্রাবন্ধিক লিপি কুশলীদের সম্পর্কে এই বিষয়টি তুলে ধরেছেন। এর পরের প্রশ্ন 19 নম্বরে দেখো দেওয়া হয়েছে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। প্রাবন্ধিককে এই প্রসঙ্গে অবতারণার কারণ কি? এটাও 3 নাম্বার। দেখো, ঠিক তারপরেই
প্যারাতেই শুরুতেই লাইনটা রয়েছে। তা এখানে এই প্রশ্নের উত্তরে দেখব যে 19-এ দাগে যে প্রশ্নটা ছিল ঘটনাক্রমে দেখো এখানে 19 লেখা আছে, এই 3 নাম্বার ছিল এই প্রশ্নে। এখানে বলতে চাইছেন যে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, প্রাবন্ধিক প্রবন্ধে উল্লেখ করেছেন। এই কথাটা মূলত বাস্তবে যে অর্থে প্রযুক্ত সেই অর্থ কিন্তু প্রাবন্ধিক এখানে তুলে ধরেননি। ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বোঝাতে চায় বলে প্রাবন্ধিক মনে করেন। কেননা ফাউন্টেন পেনের অনুষঙ্গ হিসেবে যে সমস্ত শব্দগুলি শোনা যায়, যেমন ব্যারেল, কার্টিজ, এগুলো যেন একটা যুদ্ধের পরিস্থিতিকেই আভাসিত করে। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ এখানে আমরা পেয়ে থাকি, মানে খুবই সামান্য, বা বলা চলে কখনোই আমরা এখানে বারুদের গন্ধ পাই না। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালক কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর এবং মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে, এরকম দৃষ্টান্তও কিন্তু আমরা পেয়ে থাকি, প্রাবন্ধিক তুলে ধরেছেন। তা কলকাতার ইতিহাসেও নাকি এরকম একজন ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। ডুয়েল বা দ্বৈরথ বলতে এখানে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যিনি পালকের কলমধারী, অর্থাৎ যিনি পালকের কলম ধারণ করে লেখালেখি করেন, তিনিও আবার তলোয়ার হাতে লড়াই করেছেন। একসঙ্গে তিনি দুটি ভূমিকাই পালন করতে পারতেন। তা সুতরাং দেখা যাচ্ছে যে এত পরিবর্তনের মধ্যেও যখন কেউ কলমকে আঁকড়ে ধরে থাকতে চাইছে, তখন কিন্তু আছেন বা চাইছেন, এটা কিন্তু প্রাবন্ধিকের বেশ একটা খুব ভালো লাগার অনুভূতি। প্রাবন্ধিক এখানে মনে প্রাণে খুশিও হয়ে থাকেন যে প্রাবন্ধিক ভেবেছেন যে তার কালের অধিকাংশ লেখকই এখনও পর্যন্ত কলমে লেখেন। তা এই জিনিসটা তুলে ধরতে গিয়ে এখানে কলমের যে একটা ভূমিকা রয়েছে সেই প্রসঙ্গের অবতারণা। কিন্তু এই কলমকে যে তলোয়ারের থেকেও শক্তিধর বলা হয়, তা এর পেছনে অন্য ব্যাখ্যা থাকলেও এর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের নাম অনুসারে একটা প্রসঙ্গ তুলে ধরেছেন। এরপর কলমকে ধারণ করেও তলোয়ার ধারণ করেছেন ও অস্ত্র ধারণ করেছেন, এরকম কিছু ডুয়েল বা দ্বৈরথের দৃষ্টান্ত এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন। এভাবেই তিনি এই কথাটাকে এখানে প্রবন্ধে ফোটাতে চেয়েছেন যে কলম তলোয়ারের চেয়েও শক্তিধর। তারপরে শেষ প্রশ্ন দেখো 20 দাগে, অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, প্রাবন্ধিক কাদের কোন বিষয়ে এই প্রসঙ্গ তুলে ধরেছেন? 3 নাম্বার রয়েছে। এরপরেই দেখো অংশতে রয়েছে লাইনটা এইখানে রয়েছে। তা এইখানে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একমাত্র একজন, তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটারে লিখছেন। তাহলে এই দুটোই কিন্তু এখানে ছোট প্রশ্নের জন্য তোমাদের তৈরি রাখতে হবে। এবারে দেখো অন্যেরা প্রায় সবাই লিখছেন কলমে, তারা কারা? অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেন, তারা কলম ব্যবহার করছে ঠিকই, কিন্তু ফাউন্টেন পেন বা বল পেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু তার হাতে লেখা পাণ্ডুলিপির পাতাতেই। সেখানেও কিন্তু কলমের ব্যবহার। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। তাহলে এভাবেই কিছু দৃষ্টান্ত তুলে ধরে এখানে কলমের ব্যবহারের প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্য করেছেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন দেওয়া হয়নি, তবে এখানে মূলত দেখো শেষে যে কলমকে খুনির ভূমিকাতেও যে দেখা গিয়েছিল তার কেন এখানে প্রাবন্ধিক বলেছেন, যে একটাই কথা রয়েছে যে প্রিয় কঙ্কাবতী ডমরুধর স্বনামধন্য লেখক, মানে এই চরিত্র সৃষ্টিকারী স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন তার নিজের হাতের কলমের হঠাৎ অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেই নাকি তার মৃত্যু। তাহলে এখানে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কোন চরিত্রের স্রষ্টা? কঙ্কাবতী ও ডমরুধর। এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল, বা সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু? এখানে কোন আঘাতের কার
মৃত্যু ঘটেছিল, এভাবেও উল্টে প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন। তা তোমরা আজকে আপাতত তোমাদের কাছে 4টি প্রশ্ন আলোচনা করলাম উত্তর সহ, এগুলোই অনুশীলন করো। আর এখানেই কিন্তু এই প্রবন্ধটা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা কমপ্লিট। এই পর্বে শেষ হলো। এর আগের পর্বগুলো তোমরা লক্ষ্য করলে দেখবে বেশ কিছু প্রশ্ন উত্তর ধারাবাহিকভাবেই টেক্সট ধরে আলোচনা করা আছে।